বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের ক্লাস নবম দশম শ্রেণীর এখানে যে ইতিহাস বই আছে সেখান থেকে অষ্টম অধ্যায় আজকে যে পলাশী যুদ্ধ এটা আমরা পড়ব। এর যে কারণগুলো আছে সেগুলো আমরা খুবই সুন্দর করে জানবো। এখান থেকে সৃজনশীল বলো বা এমসিকিউ বলো, শর্ট প্রশ্ন বলো, সকল ধরনের প্রশ্ন অবশ্যই অবশ্যই আসবে আর কি। আচ্ছা, তারপর কি পড়বে এখানে আমি আগে বিষয়গুলো দেখাচ্ছি, কিগুলো আজকে আলোচনা করবো। এখানে পলাশী যুদ্ধের যে ঘটনাগুলো এগুলো বলবো। দেন হচ্ছে নবাবের পতনের কারণ এবং সর্বশেষ পলাশী যুদ্ধের ফলাফল এবং তোমাদের যে দলীয় কাজ আছে, এই যে পলাশীর প্রান্তরে নবাব এবং ইংরেজ সেনাবাহিনীর অবস্থান দেখে একটি চিত্র অঙ্কন করো। এই একক কাজটিও বা দলীয় কাজটি আমি তোমাদের করে দিব। আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। দেখো পলাশী যুদ্ধ আর কি বা পলাশী যুদ্ধ 1740 থেকে 1756 সাল পর্যন্ত আলীবর্দী খান। আলীবর্দী হচ্ছে ওই যে নবাব সিরাজউদ্দৌলা আছে না, এর নানা আর কি, ঠিক আছে? নানা হয়, নানা বুঝতে পারছি, মানে সিরাজউদ্দৌলার আম্মুর এখানে বাবা আর কি। এই যে আলীবর্দী হচ্ছে সিরাজউদ্দৌলার নানা আর কি। এ কি করছে, 1740 থেকে 1756 সাল পর্যন্ত বাংলা, বিহার, উড়িষ্যা এগুলো নামে এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গা আছে, মানে ভারতের কলকাতা বা হচ্ছে পশ্চিমবঙ্গে এই সব জায়গাগুলো এখানে নবাব ছিলেন আর কি। আচ্ছা, প্রতিকূল পরিস্থিতিতেও নানা মানে সমস্যা থাকার পরেও আর কি তিনি সফলভাবে রাজ্য শাসন করেন। তিনি তার সময় মারাঠা এবং হচ্ছে বর্গীদের দমন করে রাখতে সক্ষম হন। আচ্ছা, মারাঠা এবং বর্গী, মারাঠা ছিল ভারতের পশ্চিম অঞ্চলের একটি শক্তিশালী যোদ্ধা জাতি, আর বর্গী ছিল এই মারাঠার একটি সেনাবাহিনী যারা হচ্ছে ঘোড়ায় করে ছুটে বেড়াতো এবং বাংলায়, আমাদের যে বাংলা অঞ্চলে এরা বিভিন্ন হামলা চালিয়েছে, এখানে হচ্ছে ডাকাতি বা চুরি এগুলো করেছে। এবং তোমরা এটাও জেনে থাকবে আগে বাচ্চাদের ঘুম পড়ানির গানে কিন্তু এই যে মারাঠা বা বর্গী এলো দেশে, ঠিক আছে, খাজনা দিব কিসে, এই বিষয়গুলো জানো, মানে কতটা ভয়ঙ্কর এরা ছিল আর কি। এই বিষয়গুলোকে তিনি কি করছিল, এখানে শক্ত হাতে দমন করছিল আর কি। কে? এই যে আমাদের যে নবাব আছে সিরাজউদ্দৌলা, তার নানা আলীবর্দী খান আর কি। আছে সুকৌশলে ইংরেজ বণিক কোম্পানিকেও নিয়ন্ত্রণে রেখেছিল। তিনি কৌশল করে যে ইংলিশ বণিক মানে ব্যবসায়ী যে কোম্পানি এসেছিল তাদেরকে তিনি নিয়ন্ত্রণে রেখেছিল, বা খাজনা বা ট্যাক্স যেগুলো দিতে হবে সেগুলো দিতে বাধ্য করেছিল আর কি। আচ্ছা, কিন্তু তার মৃত্যুর পর, কিন্তু তিনি মারা যাওয়ার পরে কি বাংলা রাজনীতিতে এখানে চরম বিশৃঙ্খলা দেখা দেয়, অনেক বিশৃঙ্খলা দেখা দেয়। সেগুলো কি বিশৃঙ্খলা আমরা দেখবো এখান থেকে। দেখো, এই যে নবাব মৃত্যুর আগে, নবাব মানে এখানে আলীবর্দী খানকে বলতেছে আর কি, তার কনিষ্ঠ মানে সর্ব ছোট যে কন্যা মেয়ে আছে আমিনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলাকে বাংলা সিংহাসনে উত্তরাধিকার, মানে উত্তরাধিকার করে যায় বা উত্তরাধিকার হিসেবে মনোনীত করে যান। বুঝতে পেরেছো কিভাবে সিরাজউদ্দৌলা শাসনভারে এলো? মানে তার নানা ছিল, নানা মারা যাওয়ার পরে যেহেতু নানার ছেলে ছিল না, এই কারণে হচ্ছে তার ছোট মেয়ের থেকে, ছোট মেয়ে যে আমিনা আছে আলীবর্দীর, তার একদম পুত্র সিরাজউদ্দৌলা তাকে খুবই অল্প বয়সে এখানে কি সিংহাসনে বসিয়ে যায় আর কি, মারা যাওয়ার পূর্বে আর কি। 1756 সালে আলীবর্দী খান মৃত্যু হলে, খুবই ইম্পর্টেন্ট, কখন মৃত্যু হয় আলীবর্দী খানের মৃত্যু হচ্ছে 1756 সালে। তার প্রিয় দহিত্র, দহিত্র মানে হচ্ছে এখানে কি, যে হচ্ছে মেয়ের ছেলে আর কি। তো ওই যে ওর মেয়ে আছে আমেনা, আমেনার ছেলে আছে সিরাজউদ্দৌলাকে, এই যে দহিত্র সিরাজউদ্দৌলাকে মাত্র 22 বছর বয়সে নবাবের ক্ষমতা গ্রহণ করে। খুবই অল্প বছর বয়সে, তুমি চিন্তা করো আর কি, একটা বাংলাদেশে 22 বছরের স্টুডেন্ট, বা তখন তিনি একটা ক্ষমতায় বসে গেছে দেশের আর কি। সিংহাসনে বসার থেকে নানামুখী ষড়যন্ত্র বা সমস্যার মোকাবেলা করতে হয়, যেহেতু ছোট থাকে এবং ক্ষমতার প্রতি আরো লোভ থাকে অন্য মানুষের বা আত্মীয় স্বজনের, সেই বিষয়গুলোর জন্য তিনি নানা সমস্যার মোকাবেলা করতে হয় বা মোকাবেলা করে। তার প্রধান বা প্রথম সমস্যা ছিল পরিবার বা ঘনিষ্ঠজনের ষড়যন্ত্র। মানে তিনি যে সিংহাসনে বসছে, ঠিক আছে, আলীবর্দী খানের যে অনন্য মেয়ে ছিল এবং মেয়ের ছেলেরা ছিল বা আত্মীয় স্বজন ছিল, তারা এই বিষয়টা মেনে নিতে পারেনি আর কি। আচ্ছা, বিশেষ করে এই যে কারা, আলীবর্দী খানের 3 কন্যার মধ্যে জ্যেষ্ঠ কন্যা মানে সব থেকে যে বড় কন্যা ঘসেটি বেগম সিরাজউদ্দৌলার নবাব হওয়ায় আশাহত হয়, ঠিক আছে। মানে তিনি চেয়েছিল তার যে ছেলে বা এখানে, হ্যাঁ আচ্ছা, এরা হচ্ছে কি এখানে নবাব হবে, যেহেতু তিনি বড় মেয়ে আলীবর্দী খানের, কিন্তু তিনি তার কনিষ্ঠ বা সর্বছোট মেয়ের ছেলেকে হচ্ছে এখানে কি করেছে, নবাব করেছে। এই কারণে ঘসেটি বেগম মানে হচ্ছে সিরাজউদ্দৌলার খালা খুবই আশাহত হয় আর কি, এবং আশাহত হয়ে, তো এটার পরে যা হওয়ার কথা সেটাই হয়, কি করে তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয় আর কি। এদের সঙ্গে যোগ দেয় ঘসেটি বেগমের দেওয়ান রাজা
রাজ বল্লভ, ইনি থেকে হিন্দু আর কি। আর দেওয়ান মানে হচ্ছে যে হচ্ছে কি করে, আমি একটু বলি তোমাকে, রাজস্ব এবং প্রশাসনিক বিভিন্ন যে কাজকর্ম করে, বা হচ্ছে রাজার বা যার অনেক টাকা পয়সা থাকে তার টাকা পয়সা এগুলো দেখাশোনা করে, সেই হচ্ছে দেওয়ান। তো ঘসটি বেগম যেহেতু এখানে ওর বাবা ছিল আলীবর্দী খান, এখানে রাজার মেয়ে ছিল, এই কারণে তারও অনেক সম্পত্তি ছিল, যদি তিনি সিংহাসনে বসতে পারে নাই বা তার ছেলেরা বসতে পারে নাই। এই ঘসটি বেগমের দেওয়ান ছিল রাজা বল্লভ, হ্যাঁ, রাজা রাজবল্লভ আর কি। এ হচ্ছে কি ঘসটি বেগমের সাথে মিশে এখানে হচ্ছে আমাদের যে নবাব সিরাজউদ্দৌলা আছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতো আর কি। আচ্ছা, আর একজন ছিল দেখো পূর্ণিয়ার শাসনকর্তা। এই পূর্ণিয়াটা বর্তমানে এটা হচ্ছে বিহার রাজ্যে, ভারতের যে বিহার রাজ্যে আছে সেখানে একটা স্থান আর কি। হ্যাঁ, আচ্ছা, পূর্ণিয়ার শাসনকর্তা এখানে হবে আর কি সিরাজের এখানে খালাতো ভাই। কে হয়? সিরাজের খালাতো ভাই আপনার কি শওকত জঙ্গ এবং অনন্তরা। এরা কি করে? নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এই শওকত জঙ্গকে নবাব মেরে ফেলে দেখো কৌশলে। নবাব ঘসেটি বেগমকে এখানে হচ্ছে নজরবন্দি করে। নজরবন্দি করে মানে বর্তমানে যে গোয়েন্দা লাগিয়ে দেয় না, এরকম আর কি গোয়েন্দা লাগিয়ে দিয়েছিল তার পিছনে। মানে তিনি কি কি কৌশল করে এই বিষয়গুলো কি জানার জন্য। ইভেন তোমরা এগুলো জেনে থাকবে, নবাব কিন্তু জানতো তার বিরুদ্ধে কে কে ষড়যন্ত্র করতেছে। মির্জাফর যে নানাভাবে এখানে ইংল্যান্ডের সাথে যোগাযোগ করতেছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, তারপরও তিনি কি ওকে শক্ত হাতে দমন করতে পারে নাই। এবং অথচ বারংবার হচ্ছে এখানে কার উপরে? মির্জাফরের উপরে তিনি ভরসা রেখেছে। এটাই হচ্ছে নবাবের পতনের মূল কারণ, যেগুলো আমরা নবাব সিরাজউদ্দৌলার পতনের কারণ দেখবো বা পলাশির কারণ দেখবো, সে তখন এই বিষয়গুলো দেখতে পারবো আর কি। আচ্ছা, তারপর হচ্ছে পূর্ণিয়ার যে শাসনকর্তা যে শওকত জঙ্গ বা জঙ্গ বিদ্রোহী হয়ে উঠলে বা তিনি বেশি একদম উচ্ছৃঙ্খল হয়ে উঠলে সিরাজউদ্দৌলা এক যুদ্ধে তাকে পরাজিত এবং কি নিহত করে পূর্ণিয়া দখল করে নেয়। এই অঞ্চলটাও, এই বিহারের এই রাজ্যের এই অঞ্চলটাও কি তিনি দখল করে নেয়, আমাদের যে নবাব সাহেব আছে আর কি। আচ্ছা, নবাবের পারিবারিক ষড়যন্ত্রের কৌশল দমন করলেও তার বিরুদ্ধে বাহিরের ষড়যন্ত্র আরেক জাল বিস্তৃত হতে থাকে আর কি। মানে এই যে পরিবারের বিষয়গুলো মোটামুটি খাওয়াতবেকে হত্যা করে বা মোটামুটি দমন করতে পারলেও কি এখানে তার বাহিরে, তার যে এখানে পরিবারের বাইরেও তার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে থাকে। এর সঙ্গে জড়িত হয় দেশি বিদেশি বণিক শ্রেণী। বিভিন্ন যে দেশি বিদেশি বণিক শ্রেণী আছে বা ব্যবসায়ী শ্রেণী আছে, তারা এগুলোর সাথে যুক্ত থাকে। নবাবের দরবারে প্রভাবশালী যে রাজবর্গ, রাজবর্গ মানেই হচ্ছে রাজ পরিবারের যে সদস্য আছে, ও হচ্ছে অভিজাত শ্রেণী, বিভিন্ন যে উচ্চ শ্রেণী অভিজাত শ্রেণী, নবাবের সেনাপতি এই যে মির্জাফর সহ আর অনেকে কি নবাবের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্রে লিপ্ত ছিল আর কি। এখানে প্রত্যেকে নিজ নিজ স্বার্থে উদ্ধারের জন্য নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে, সবাই নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আর কি। এই ষড়যন্ত্রকারীরা পলাশী যুদ্ধের পটভূমি তৈরি করতে থাকে, ঠিক আছে। এই যে ষড়যন্ত্রকারীরা হচ্ছে কি পলাশীর যুদ্ধ পর্যন্ত নিয়ে যায়। ওই যে মানুষ বাঙালিকে গালি দেয় না, কেন দেয়? এই যে ইতিহাস পড়ে দেখে যে বাঙালি সবসময় কি এখানে নিজের দেশের বিরুদ্ধে, ঠিক আছে, নিজের যে শাসন করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত থাকে, তাদের বিরুদ্ধে কি করে এখানে খারাপ বা বিপক্ষে অবস্থান করে। এগুলো হচ্ছে মানুষ ইতিহাস পড়ে, ইতিহাসের বই পড়ে বাঙালিকে গালি দেয়, এবং তুমিও বড় হলে এই বিষয়গুলো বুঝতে পারবে। দেখো না, বাঙালিরা এখানে নিজের দেশের টাকা বাইরে পাচার করে নিয়ে যায়, ভাবতেও তো কষ্ট লাগে। এরকম এটা কিন্তু নতুন না, প্রায় সেই ব্রিটিশ শাসন থেকে এরকম বাঙালি এরকম খারাপ নিজ দেশের সাথে, নিজ দেশের মানুষের সাথে, নিজ দেশের শাসকের সাথে বেইমানি করে আর কি। এখন আমরা শিখবো পলাশী যুদ্ধের কারণগুলো, খুবই ইম্পর্টেন্ট এখানে আসবে দেখো। ইতিহাসের যেসব ঘটনা একটি দেশের জনগণের ভাগ্যে ভয়াবহ বিপর্যয় ঘটাতে পারে, পলাশীর যুদ্ধ এই অঞ্চলের জনগণের জন্য তেমন একটি ঘটনা ছিল। কেন বলছে এটা? কারণ এই ঘটনার মধ্যেই ভাই পলাশী যুদ্ধের মাধ্যমে হচ্ছে কি বাঙালি তাদের স্বাধীনতা হারায়। প্রায় 200 বছর ব্রিটিশদের বা হচ্ছে ইংল্যান্ডের কাছে আমাদের কি এখানে আমরা পরাধীন থাকি আর কি। আচ্ছা, এই ঘটনার পিছনে কারণগুলো এখানে উল্লেখ করা হলো, কারণগুলো খুব ইম্পর্টেন্ট, আমি তোমাকে বুঝিয়ে দেবো, জাস্ট তুমি একটু দেখো। সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসার পর, তিনি সিংহাসনে বসার পরে প্রচলিত নিয়ম অনুযায়ী ইংরেজরা নতুন নবাবকে কোনো উপটোকন আর কি, উপটোকন মানে সম্মান পাঠানো বা এরকম বিষয়গুলো আর কি পাঠায় নাই আর কি। মানে হচ্ছে সিংহাসনে বসার পরে মনে করো তারেক জিয়া যখন কি হচ্ছে এখানে প্রধানমন্ত্রী হচ্ছে, তাকে বিভিন্ন ব্যবসায়ী লোক বা যারা এখানে বাইরে লোক আছে বিভিন্ন, তারা এখানে ফুলের শুভেচ্ছা নিয়ে যায় আর কি। তো এরকম নবাব যখন সিংহাসনে বসছে, ইংল্যান্ডের তো ব্যবসায়ী বা বণিক শ্রেণী এখানে বাংলায় ব্যবসা করে, তো ওরা কি করে এখানে রাজাকে কোনো উপটৌকন বা এখানে সম্মানের সহিত কোনো উপহার বা এখানে শুভেচ্ছা বিনিময় করা এগুলো করে নাই। তো এটা তো রাজার জন্য খুবই অপমানজনক আর কি। এবং তার সঙ্গে কোনো সৌজন্যমূলক সাক্ষাৎও করে নাই। ভাবা যায়, তুমি যে দেশে ব্যবসা করো সে দেশের রাজার সাথে তুমি সাক্ষাৎ করো নাই আর কি। এই বিষয়গুলো ইংরেজদের এই অসৌজন্যমূলক আচরণে নবাব কি ক্ষুব্ধ হন আর কি। তিনি খুবই রাগান্বিত হয় যে তারা কিরকম আর কি আমার দেশে ব্যবসা করে, আমি রাজা হলাম, আমার সাথে সাক্ষাৎ করতে এসে নাই, আমাকে শুভেচ্ছা জানালো না, এটা যেন নবাব খুবই ক্ষুব্ধ হয়। এটা অবশ্যই একটা ক্ষুব্ধ বা রাগ হওয়ার বিষয় আর কি, কারণ এখানে একটা সম্মান বা প্রেস্টিজের বিষয় আছে আর কি। আচ্ছা,
নবাবের নিষেধাজ্ঞা সত্ত্বেও এখানে নবাব নিষেধাজ্ঞা করছে, মানা করছে, কি মানা করছে এখানে দেখো, নিষেধ করছে কলকাতার দুর্গ নির্মাণ অব্যাহত রাখে আর কি। কলকাতায় হচ্ছে ওরা একটা ফোর্ট উইলিয়াম দুর্গ করে, কারা, ব্রিটিশরা আর কি। এটা হচ্ছে নবাব নিষেধ করছে যে তোমরা এটা মানাতে পারবে না, কিন্তু নবাবের বাধা উপেক্ষা করে তারা তা সেটার কাজ চলমান রাখে আর কি। এগুলো হচ্ছে মানে যুদ্ধের কারণ, কেন যুদ্ধটা ঘটলো আর কি। ইংরেজ কোম্পানি দম্ভকের, ঠিক আছে, সরি, দস্তকের অপব্যবহার করলে, দস্তক মানে হচ্ছে, আমি তোমাকে বিষয়টা বুঝাই, মানে কর বা শুল্ক, মানে ইংল্যান্ডের যে ব্যবসায়ী শ্রেণী বাংলাদেশে ব্যবসা করে তার জন্য কর বা শুল্ক দিতে হবে কি পরিমাণে বা কতটুকু তারা মাপ পাবে, এই বিষয়গুলো হচ্ছে দস্তক। তো এই বিষয়গুলো অপব্যবহার করছিল তারা, মানে যেরকম ছিল বা যেরকম দেওয়ার কথা সেগুলো তারা অপব্যবহার করে দেশীয় বণিকদের ক্ষতিগ্রস্ত হতে থাকে। মানে তারা একদম কর ছাড়া, কোনো খাজনা ছাড়া ব্যবসা করে। এই কারণে আমাদের বাংলাদেশে বা আমাদের বাংলায় যে ব্যবসায়ীরা ছিল তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় আর কি। নবাব এই দস্তকের অপব্যবহার করতে নিষেধ করে, তিনি বলে এই যে দস্তকের বা এই যে কর, এই বিষয়গুলো আছে এগুলোর অপব্যবহার করে না, ঠিক আছে। আচ্ছা, এবং বাণিজ্যিক যে শর্ত আছে সেগুলো মেনে চলার আদেশ দেন। এবং ওরা যখন ব্যবসায়ী করে ওদেরকে একটা বাণিজ্য সনদ দেওয়া হয় বা একটা শর্ত দেওয়া হয়, সেগুলো মেনে চলতে তিনি আদেশ দেয় আর কি। কোম্পানি নবাবের সে আদর্শ কি অগ্রাহ্য করে, কিন্তু এই যে কোম্পানি বা এখানে ব্রিটিশরা হচ্ছে এই কথাগুলো কি এখানে অগ্রাহ্য করে, এবং কি তাদের ইচ্ছে মতো যেরকম ব্যবসা সেরকমই তারা এখানে চালাতে থাকে আর কি। আলীবর্দী কি, আলীবর্দী হচ্ছে কি, এই যে নবাবের হচ্ছে নানা আর কি, এর সাথে যে চুক্তি হয়েছিল ইংরেজরা হচ্ছে সে চুক্তিটা হচ্ছে ভঙ্গ করে এবং নবাবকে কর দিতে অস্বীকৃতি জানায় আর কি। চুক্তি ভঙ্গ করে মানে নবাব আলীবর্দী খাঁ তিনি চুক্তি করে গিয়েছিল এখানে ব্রিটিশ বণিকরা বা ব্যবসায়ীরা ব্যবসা করতে হলে আমাদের খাজনা বা ট্যাক্স দিতে হবে। এটা নর্মাল, তুমি কোনো বাজারে কিছু বিক্রি করতে গেলে সেই বাজারের যে এখানে ডাক রাখে বা বাজার যাদের নিয়ন্ত্রণে থাকে তাদেরকে খাজনা বা ট্যাক্স দিতে হয়। তো ইংল্যান্ডরা যখন ব্যবসা করবে তখন আলীবর্দী খান এরকম একটা শর্ত করছিল, তোমরা এই পরিমাণে ট্যাক্স বা খাজনা দিলে এখানে ব্যবসা করতে পারবে আর কি। এই বিষয়টা তারা অস্বীকার করে, নবাবকে এখানে কি খাজনা বা ট্যাক্স দিতে অস্বীকার জানায় আর কি। আর একটা কথা জেনে রাখবে, এই যে আমাদের যে ভারতবর্ষ এটা কিন্তু আগে অনেক ভালো ছিল, সমৃদ্ধ ছিল। এই কারণে বাইরের দেশ থেকে মানুষ ব্যবসা করতে আসতো আর কি। পরবর্তীতে নানা সমস্যা, এই জাতির বেইমানি বা এই জাতিটা ভালো না আর কি, সে কারণে এবং বাইরের দেশের অত্যাচার শোষণের কারণে এটা কি একটু দরিদ্র রাষ্ট্রে পরিণত হয় আর কি। আচ্ছা, তাছাড়া জনগণকে নির্যাতন করার মতো ধৃষ্টতা তারা দেখাতে থাকে আর কি। ইভেন ব্যবসা বা একটা বণিক শ্রেণী তারা এই বাংলার মানুষকে নির্যাতন করে, এটা রাজার জন্য খুবই অপমানের এবং খুবই আর কি একটা মেজাজ গরম হয়ে যাওয়ার মতো আর কি বিষয় আর কি। আচ্ছা, তারপর রাজা রাজবল্লভ, এই যে রাজবল্লভ মনে আছে, এটা হচ্ছে ওই যে ঘসিটি বেগম আছে না, এই যে দেখো আমি দেখিয়ে দিচ্ছি বিষয়টা। এই যে রাজবল্লভ হচ্ছে ঘসিটি বেগমের দেওয়ান, দেওয়ান মানে ওর যে টাকা পয়সা বা জমি টমি ছিল সেগুলো দেখা সাক্ষাৎ করতো। রাজবল্লভ কি করছে দেখো, ওর যে পুত্র আছে কৃষ্ণদাস, হ্যাঁ ওরা তো হিন্দু আগেই বলছিলাম, এই কৃষ্ণদাস তার পরিবারের সদস্যের প্রচুর ধন সম্পদ নিয়ে কলকাতা ইংরেজদের কাছে আশ্রয় নেয়। ভাবা যায়, বলছি না বাঙালি জাতিটাই খারাপ। নিজ দেশের এই যে রাজবল্লভ এটি বাঙালি আর কি, এর পুত্র হচ্ছে কৃষ্ণদাস, এরা কি করে অনেক টাকা পয়সা নিয়ে এখানে পালিয়ে, এক কথা পালিয়ে গিয়ে হচ্ছে কি ইংরেজদের কাছে আশ্রয় নেয়। তখন কি নবাব তাকে ফেরত চায়, ফেরত দিতে চাইলে এখানে তার কাছে দূত পাঠায়, দূত মানে রাষ্ট্রদূত, ঠিক আছে, এখানে যারা রাজার হয়ে কাজ করে এখন এরকম আমলা যারা আছে এদেরকে পাঠায়। কেন পাঠায়, তো তোমরা হচ্ছে মানে ইংল্যান্ডকে বলে বা ইংরেজদের যে এখানে কি আছে, ওদের যেখানে বিভিন্ন ই ছিল, আশ্রম ছিল বা বিভিন্ন জায়গা ছিল, মানে ওরা ব্যবসা করার জন্য মনে করো ফোর্ট উইলিয়াম দুর্গ আছে বা ওদের যেখানে কুটিগুলো ছিল আর কি, ঠিক আছে, এখানে পাঠায়, কি পাঠায়, দুধ পাঠায়। দুধ পাঠিয়ে বলে, কি বলে, যে হচ্ছে তোমরা কৃষ্ণদাসকে আমার কাছে ফিরিয়ে দাও, কারণ কৃষ্ণদাস আমার দেশের অনেক সম্পদ নিয়ে তোমার এখানে আশ্রয় নিয়েছে, এই সম্পদগুলো আমাদের দেশের, এগুলো হচ্ছে জনগণের, ওকে ফেরত দাও আর কি, ঠিক আছে। কিন্তু ইংরেজ গভর্নর নবাবের দূতকে অপমান করে, যাকে পাঠায় ওকে অপমান করে তাড়িয়ে দেয় এবং কি এখানে কৃষ্ণদাসকে ফেরত দেয় না আর কি। এর আগেও কি করছে, শওকত জঙ্গের বিদ্রোহের সময় ইংরেজরা নবাবের বিরুদ্ধে এখানে বিদ্রোহের এখানে কি সমর্থন দেয়। মানে হচ্ছে ওই যে শওকত জঙ্গ ছিল, ও হচ্ছে কি নবাবের খালাতো ভাই, ওর সাথে যখন যুদ্ধ করছিল, তো যুদ্ধে যদিও কি শওকত জঙ্গকে এখানে কি মেরে ফেলছিল আর কি আমাদের নবাব সাহেব আর কি। তখন হচ্ছে ইংরেজরা কি করছিল, নবাবের বিরুদ্ধে যারা ছিল সেই সময় তাদেরকে কি করছে তিনি এখানে ইংল্যান্ড সাহায্য করছে। এই কারণেও নবাব এখানে কি অনেকটা ক্ষুব্ধ বা রাগান্বিত হয়। এগুলো হচ্ছে কারণ আর কি, আরো কিছু কারণ আছে দেখো। এই দেখো ইংরেজদের একের পর এক এই যে অধ্যুতপূর্ণ আর কি, অধ্যুতপূর্ণ আচরণ এবং হচ্ছে অভদ্রতা নবাবকে ক্ষুব্ধ করে আর কি। এই যে বিষয়গুলো তারা হচ্ছে বারংবার নবাবের কথাগুলো অমান্য করে বা তাকে হচ্ছে সম্মান বা অন্যান্য বিষয়গুলো বাদ দিয়ে তার সাথে এরকম যে বিষয়গুলো করে, এটা নবাব খুবই রাগান্বিত হয়। তাদের উপযুক্ত শিক্ষা এবং দেওয়ার জন্যই 1757 সালে এখানে জুন মাসের শুরুতে
নবাব কলকাতা অধিকার করে নাই, ঠিক আছে। এই যে কলকাতা কাদের দখল ছিল তখন ইংরেজদের দখল ছিল, তিনি হচ্ছে এটা অধিকার করে নাই তাদের শিক্ষা দেওয়ার জন্য, মানে তারা হচ্ছে আমার কথা শুনতেছে না, খাজনা দিচ্ছে না, তারপরে এখানে আমাদের দেশের মানুষ আটকে রাখছে তাদের টাকা পয়সা নিয়ে আর কি, তাদেরকে ফেরত চাইলে ফেরত দিচ্ছে না। এই বিষয়গুলো একাত্র একটা ক্ষোভ সৃষ্টি করে নবাব হচ্ছে ওদের যে তখন কলকাতা ছিল ইংল্যান্ডের দখলে, বা ইংলিশের যে ব্যবসায়ী বণিক শ্রেণী বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে ছিল, সেটাকে নবাব দখল করে নেয়। এবং তিনি হচ্ছে যাত্রা পথে এই যে কাশিম বাজারের যে কুটি আছে, ঠিক আছে, কুটিও হচ্ছে এখানে ব্যবসা করার জন্য যে মানে জায়গাগুলো থাকে সেইগুলো দখল করে নেয় আর কি, কাশিম বাজার আর কি, এটা হচ্ছে কলকাতার পাশে আর কি। এই বিষয়গুলো এবং নবাব যেখানে হামলা করে, এই যে নবাবের যে অতর্কিত আক্রমণ, ইংরেজ ফোর্ট উইলিয়াম দুর্গ ত্যাগ করে পালিয়ে যায় আর কি, ঠিক আছে। এটাই দেখো, নবাব কিন্তু খুবই শক্তিশালী ছিল, তার আক্রমণের কারণে ওদের যে ফোর্ট উইলিয়াম দুর্গ ছিল আর কি। কাদের ফোর্ট উইলিয়াম দুর্গ? ওই যে কলকাতায় হচ্ছে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফোর্ট উইলিয়াম দুর্গ, সেগুলো হচ্ছে পালিয়ে যেতে ওরা বাধ্য হয় আর কি। হলওয়েল শহর, ঠিক আছে, হলওয়েল হচ্ছে ইংল্যান্ডের ওই যে ব্যবসায়ী শ্রেণীর ডক্টর ছিল আর কি, তিনি সহ বেশ কিছু ইংরেজ হচ্ছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় আর কি। আচ্ছা, তখন কি হয় দেখো, বন্দিদশা থেকে মুক্তি পেয়ে নবাবকে হেয় করার জন্য মানে খাটো করার জন্য বা ছোট করার জন্য এই যে হলোওয়েল কি করছে, এক মিথ্যা প্রচারণা করে। ইংরেজরা হচ্ছে ওই যে ব্রিটিশ বলে না মানুষ, ব্রিটিশ হচ্ছে অনেক খারাপ বুদ্ধির অধিকারী আর কি। ওরা একটা মিথ্যা এখানে অভিনয় করে বা মিথ্যা একটা প্রচারণা চালায়, সেটা কি, যা ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত। ওই যে নবাব ফোর্ট উইলিয়াম দুর্গে হচ্ছে ইংল্যান্ডের আক্রমণ করে বা ইংল্যান্ডকে আক্রমণ করে, তখন মুক্তি পেয়ে ওরা একটা এখানে কি একটা কাহিনী শেষ আসে। কাহিনীটা কিরকম দেখো, এরা ওই যে হলওয়েল হচ্ছে কাদের, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডক্টর থাকে, ইনি একটা এখানে বিষয় করে, সেটা কি দেখো, এতে তিনি কি বলে যে হচ্ছে আমাদের হচ্ছে 18 ফুট দৈর্ঘ্য এবং হচ্ছে 14 দশমিক এখানে 10 ফুট, ঠিক আছে, প্রস্ত একটা ছোট্ট ঘরে আর কি, এটা বলতেছে। এটা কিন্তু মিথ্যা সম্পূর্ণ আর কি। 144 জন ইংরেজকে বন্দি রাখা হয়, এটা কে বলে, ওই যাদের ডক্টর হলওয়েল আছে তিনি বলে। তো বন্দি রাখার পরে কি হয় এখানে, এতে প্রচন্ড গরমে শ্বাসরুদ্ধ হয়ে 123 জন মৃত্যুবরণ করে। তিনি বলছে 146 জন একটা রুমে, ছোট একটা রুমে রাখে, সেখানে এখানে শ্বাস বন্ধ হয় এবং গরমে 123 জন মৃত্যুবরণ করে। এটা খুবই একটা বাজে মিথ্যা কথা আর কি। এই মিথ্যা প্রচার মাদ্রাজ পর্যন্ত পৌঁছে যায়। মাদ্রাজ তোমরা চিনো? মাদ্রাজ হচ্ছে চেন্নাই আছে না, চেন্নাই রাজ্যের এখানে হচ্ছে মাদ্রাজ আছে, মাদ্রাজ আর কি। এখানে মানে এই পর্যন্ত চলে যায়। মাদ্রাসে কি ছিল তখন দেখো, এই মাদ্রাসে ফলে এখানে উত্তেজিত হয় কলকাতা দখল করার জন্য উত্তেজিত করা হয় এখানে অটসন এবং হচ্ছে ক্লাইভ, এরা হচ্ছে ইংরেজদের হচ্ছে খুবই দুজন গুরুত্বপূর্ণ সামরিক শাসক, বা ওরা হচ্ছে এখানে নেতা ছিল, বা হচ্ছে যুদ্ধের বা এই যে ভারতবর্ষের নেতৃত্বে ছিল আর কি ব্রিটিশদের কাছ থেকে। তো ওদের এখানে আত্মসম্মানে লেগে যায় যে আমাদের দেশের মানুষকে 123 জন মানুষকে ইংল্যান্ডের একটা রুমে আটকে রেখেছিল, সেখানে 146 জনের মধ্যে 123 জন মারা যায়। এটা শুনে ওদের যে বিখ্যাত বা একদম সর্বোচ্চ যারা নেতারা ছিল ওয়াটসন এবং হচ্ছে ক্লাইভ, তারা মাদ্রাজ থেকে কলকাতা চলে আসে আর কি। যদিও ঘটনাটা মিথ্যা ছিল কিন্তু তারা এখানে এটা বিলিভ করে চলে আসে আর কি। এসে কি করে, তারা নবাবের সেনাপতি, ঠিক আছে, নবাবের সেনাপতি মানিক চাঁদকে পরাজিত করে। এই যে মানিক চাঁদের সাথে তাদের যুদ্ধ হয় এবং তাদের পরাজিত করে, আবার হচ্ছে কি কলকাতা দখল করে নেয়। এই কলকাতা আবার হচ্ছে ইংল্যান্ড বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করে নেয়। নবাব তার চারদিকে ষড়যন্ত্র এবং শত্রু পরিবেষ্টিত হয়ে ইংরেজের সঙ্গে এখানে কি হয়, এখানে নত হয় এবং হ্যাঁ, জানুয়ারকে নত জানু হয় এবং অপমানজনক সন্ধি করতে বাধ্য হয়। এটা ইতিহাসে আলীনগর সন্ধি নামে খ্যাত। এই আলীনগর সন্ধিতে কি হয়, এখানে হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয় কাদেরকে, এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশদের আর কি। এটা কেন হয়েছে, ওই যে এখানে ইংল্যান্ডের বিখ্যাত সেনাপতিরা অটসন এবং ক্লাইভ যখন মাদ্রাজ থেকে চলে আসে, আবার ওরা কলকাতা দখল করে নেয়, তখন ইংরেজদের সাথে এখানে হেরে গিয়ে এক প্রকার বাধ্য হয় এই আলীনগর সন্ধিটা এখানে করতে বাধ্য হয়, এবং এখানে ইংরেজদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় বা জোর করে তারা সুযোগ সুবিধাগুলো নিয়ে নেয় আর কি। আচ্ছা, আলীনগর সন্ধিতে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়ার পরও এখানে ক্লাইভের উচ্চাকাঙ্ক্ষা আরো বৃদ্ধি পায়। এগুলো পাওয়ার পরে মানুষ বলবে না সুযোগ পেলে বেশি চায়, এরকম বিষয়গুলো আরো বৃদ্ধি পায় আর কি। ফলে নবাবের দুর্বলতার সুযোগ নিয়ে ইউরোপের সংগঠিত, এটা হচ্ছে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের, সপ্তবর্ষব্যাপী মানে 7 বছর একটা যুদ্ধ হয়েছিল। এটা হচ্ছে 1756 থেকে 1763, এবং এটা হচ্ছে ইংল্যান্ড বা ফ্রান্সের মধ্যে এই যুদ্ধটা হয়েছিল আর কি। এই যুদ্ধের অজুহাতে ইংরেজরা ফরাসিদের বা এখানে কি চন্দননগর কুটি এখানে দখল করে নেয়। এই যে ফরাসিদের সাথে যুদ্ধ হয়েছিল ইউরোপে বা তাদের দেশে, ঠিক আছে, কিন্তু ভারতবর্ষে ফরাসিরা ব্যবসা করতে এসেছিল, তাদের বিরুদ্ধে কি এখানে তাদের যে কুটি ছিল সেগুলো দখল করে নিয়েছিল কারা, ইংরেজরা।
মানে বলতেছে যে এরকম মনে মনে যে এখন আমাদের সাথে তোমাদের দেশে যুদ্ধ চলতেছে, তোমাদের কুটিগুলো আমরা দখল করে নিব, সেই কারণেই দখল করে নেয় আর কি। আচ্ছা, নবাব এই অবস্থায় ফরাসিদের সঙ্গে মৈত্রী সম্পর্ক স্থাপন করে। মৈত্রী মানে বন্ধুত্বমূলক সম্পর্ক স্থাপন করে, ইংরেজদের সাহায্য করার ব্যবস্থা নেয় আর কি। আচ্ছা, এতে ক্লাইভ ক্ষুব্ধ হয়। ক্লাইভকে ওদের ইংরেজদের হচ্ছে এখানে সেনাপতি আর কি ক্ষুব্ধ হয় এবং নবাবকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়, এবং নবাবকে তিনি ক্ষমতাচ্যুত করতেছে একদম আর কি। আচ্ছা, এবং এই ষড়যন্ত্র ক্লাইভের সঙ্গে যুক্ত হয়, এগুলো হচ্ছে সবগুলো বাঙালি আর কি, জগৎ শেঠ, রায়দুল্লভ, তারপর হচ্ছে উমিচাঁদ রাজা, এবং হচ্ছে রাজ বল্লভ, এবং প্রধান সেনাপতি মির্জাফর প্রমুখ আর কি। এবং তোমরা একটা কথা জেনে থাকবে যে বাঙালিদের বিরুদ্ধে বা নবাবের বিরুদ্ধে যারা হচ্ছে ইংল্যান্ডের সাথে মিশে নবাবকে মেরে ফেলছিল বা হচ্ছে তাকে ক্ষমতা থেকে নামিয়ে ফেলছিল, তাদের শেষ পরিণতি কিন্তু কারো কি ভালো হয় নাই। এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, যদিও সামান্য সময়ের জন্য আমরা পৃথিবীতে কাউকে হারিয়েও ফেলি অন্যায়ভাবে, আমাদের সেই ক্ষমতাটা টেকসই হবে না আর কি। আচ্ছা, পলাশী যুদ্ধে আপনার ঘটনাগুলো দেখবো আর কি। ফরাসি যুদ্ধে বাংলা তথা উপমহাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক একটি ঘটনা। 1757 সালের খুবই ইম্পর্টেন্ট এই ডেটটা মনে রাখা। 1757 সালের 23শে জুন, কখন 23শে জুন আর কি, ভাগীরথী নদীর তীরে আর কি। আচ্ছা, পলাশীর আমবাগানে এই যুদ্ধ সংঘটিত হয় আর কি। আচ্ছা, পলাশীর যুদ্ধের বর্তমান যদি স্থান বলি, তোমরা ইউটিউবে বা অন্য জায়গায় সার্চ করতে পারবা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ আছে না, যে ওয়েস্ট বেঙ্গল, সেই রাজ্যের নদিয়া জেলার এখানে এই অবস্থা, পলাশীর অবস্থান তোমরা সার্চ করতে পারবা যে পলাশীর বর্তমান অবস্থান পশ্চিমবঙ্গের রাজ্যের নদিয়া জেলায়। এগুলো তোমরা এখানে বিভিন্ন যে বিষয়গুলো আছে এগুলো দেখতে পারবা, ইতিহাস বা এখানে যে বিভিন্ন ভবন ছিল বা যুদ্ধের যে স্থানগুলো সেগুলো দেখতে পারবা। তো এখানে কি হয়েছিল, এই যে আমবাগানে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। ইতিমধ্যে রবার্ট ক্লাইভ তার অবস্থান সুদৃঢ় করার সন্ধি ভঙ্গের অজুহাতে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কি করে, এখানে হচ্ছে এই যে রবার্ট ক্লাইভ তার অবস্থান সুদৃঢ় করায় সন্ধি ভঙ্গের অজুহাতে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মানে তিনি বলছে সিরাজউদ্দৌলা হচ্ছে বিভিন্ন যুদ্ধ মানে মেনে চল না, সেই কারণে তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম আর কি। নবাবের পক্ষে দেশপ্রেমিক কে ছিল, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে। নবাবের পক্ষে বা দেশপ্রেমিক কারা ছিল, এরা ছিল মীর মদন মোহনলাল এবং হচ্ছে ফরাসি সেনাপতি সিনফ্রে। ঠিক আছে, ওই যে ফরাসিদের সাথে কি নবাব একটা ভালো সম্পর্ক করছিল ইংল্যান্ডকে সাহায্য করার জন্য বা এখানে ওদেরকে শাস্তি দেওয়ার জন্য। তো এই যে ফরাসি সেনাপতি সিনফ্রে এও একটা কি ছিল, নবাবের পক্ষের লোক ছিল আর কি। এ হচ্ছে প্রাণপণ যুদ্ধ করে আর কি। যুদ্ধে হয় কি, মীর মদন নিহত হয়, খুবই ইম্পর্টেন্ট জানতে হবে কে এখানে নিহত হয়। মীর মদন নিহত হয় আর কি। নবাবের বিজয় আসন্ন জেনে, নবাবের বিজয় আসন্ন মানে নবাব জিতে যাচ্ছিল আর কি, তখন আমাদের যে ইতিহাসের বিশ্বাসঘাতক, ঠিক আছে, মির্জাফর ষড়যন্ত্রমূলক যুদ্ধ থামিয়ে দেয়। মানে তিনি বুদ্ধি করে, তিনি ছিল নবাবের সেনাপতি। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া, নবাব আপনি বলছিলেন যে নবাব জানতো যে মির্জাফর হচ্ছে বিশ্বাসঘাতকতা করে, তারপরও কেন তিনি তার উপরে বারংবার বিশ্বাস করে বা তার উপরে কেন দায়িত্বগুলো দেয়? এটাই একটা নবাবের সব থেকে বড় ভুল। তবুও যুদ্ধ এখানে শুরু হওয়ার আগে মানে আর কি মির্জাফর বলছিল যে নবাবকে, যে নবাব আমি আপনার বিরুদ্ধে আর যাব না, এবং তাকে কোরআন শরীফ ছুঁয়ে, যেহেতু মুসলিম, কোরআন শরীফ ছুঁয়ে বা ধরে আসছে তাকে শপথ করিয়ে যুদ্ধের ময়দানে আনা হয়। কিন্তু তারপরেও কি তিনি যুদ্ধের ময়দানে এসে হঠাৎ করে যুদ্ধ থামিয়ে দেয়, কারণ দেখতে পাচ্ছিল যে নবাব জিতে যাচ্ছিল। যুদ্ধ থামিয়ে দেয় এবং হচ্ছে কি এখানে নবাবের সেনাবাহিনী নিয়ে তিনি রেস্ট করে। তো এই রেস্ট করার ফাঁকে হচ্ছে তিনি বুদ্ধি করে কাদেরকে, ক্লাইভের যে সেনাপতি বা এখানে সৈন্য থাকে তাদেরকে আক্রমণ করতে বলে, এবং কি আলটিমেটলি ঘুমন্ত সৈনিকের উপরে আক্রমণ করে তাদেরকে হারিয়ে দেয়। তো এরকম কোরআন শরীফ নিয়ে হচ্ছে শপথ করো, তিনি এই বিষয়গুলো ভঙ্গ করছে, তার পরিণতি আসলে ভালো হয় নাই পরবর্তীতে আর কি। তোমরা বড় ক্লাস এগুলো জানতে পারবে আর কি। আচ্ছা, এই বিষয়গুলো এখানে এই যে সম্পূর্ণভাবে যুদ্ধ বন্ধ করে দেয় আর কি। যুদ্ধ বন্ধ করার পরে কি হয় দেখো, এখানে হচ্ছে কোথায় গেল, এই যুদ্ধ বন্ধ করে দেয়, যুদ্ধে মীর মদন নিহত হয়। নবাবের বিজয় আসন্ন জেনে এই যে মির্জাফর যুদ্ধ থামিয়ে দেয় আর কি। মীর মদনের মৃত্যু এবং হচ্ছে মির্জাপুরের অসহযোগিতা, তিনি কোনো সহযোগিতাই করেন নাই, যদিও তিনি প্রধান সেনাপতি ছিল, নবাবকে বিচলিত করে আর কি। নবাবের সেনাপতি মির্জাফর যুদ্ধক্ষেত্রে সম্পূর্ণ অসহযোগিতা করলে বা অসহযোগিতা করে নীরব ভূমিকায় এখানে কি ছিল। নবাব এই যে বলছে দেখো, নবাব হচ্ছে কোরআন শরীফ স্পর্শ করিয়ে শপথ নেওয়ালো, মির্জাফর ষড়যন্ত্র থামেনি। মানে কতটা মানে খারাপ হল একজন মুসলিম মানুষ, তিনি কোরআন শরীফ নিয়ে শপথ করার পরেও তিনি ষড়যন্ত্র থামায় নাই আর কি। ক্ষমতার লোভ কতটা আর কি। নবাবের সৈন্যরা যখন বিশ্রাম নিচ্ছে আর কি, এই যে সেই সময় বিশ্রাম নেওয়ার সময় মির্জাফরের ইঙ্গিতে ইংরেজ সৈন্যরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। কতটা বিশ্বাসঘাতক তুমি একটু কল্পনা করো আর কি, যার অনিবার্য পরিণত হয় নবাবের পরাজয় আর কি।
যার ফলে ইংল্যান্ডের এখানে সৈন্যরা নবাবের সব সৈন্যকে হত্যা করে এবং হচ্ছে কি নবাবের পরাজিত এখানে হতে বাধ্য হয় আর কি। এর ফলে কি হয় দেখো, এই যে নবাবের পতনের কারণগুলো এখানে খুবই ইম্পর্টেন্ট। দেখো, নবাবের সেনাপতি মির্জাফর তার সহযোগীদের যুদ্ধক্ষেত্রে অসহযোগিতা এবং বিশ্বাসঘাতকতা। তিনি প্রধান সেনাপতি, তিনি যুদ্ধে এখানে দাঁড়িয়েছিল, কোনো কাজ করে নাই বা কিছুই করে নাই, এবং হচ্ছে তিনি কি বিশ্বাসঘাতকতা করেছে আর কি। সেকেন্ড হচ্ছে নবাবের সেনাপতি থেকে এখানে হচ্ছে সৎ অধিকাংশই দেশের স্বার্থ বিসর্জন দেয় আর কি। নবাবের সেনাপতি যারা ছিল অনেকেই হচ্ছে এখানে নিজের দেশের স্বার্থ বিসর্জন দেয় এবং ব্যক্তি স্বার্থকে বড় করে দেখে। কারণ লর্ড ক্লাইভ বা অন্যান্য যে ইংল্যান্ডের লোক ছিল, তারা এই যে নবাবের লোকগুলোকে বিভিন্ন লোভ দেখিয়েছিল যে আমরা নবাবকে পতন করতে পারলে বা ক্ষমতা থেকে নামিয়ে ফেললে আমরা যাকে ক্ষমতায় বসাবো তাদের বিভিন্ন পদে তো আমাদের উচ্চ উচ্চ পদে দিব আর কি। এই কারণে তারা বিশ্বাসঘাত করে, ব্যক্তি স্বার্থকে বড় করে দেখে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে কোথায় গেল তরুণদের অভিজ্ঞতা। এই যে তরুণ নবাব মাত্র 22 বছর বয়সে ক্ষমতায় বসছে, অবশ্যই তরুণ আর কি। এর এখানে অভিজ্ঞতা কম ছিল, দূরদর্শিতা কম ছিল এবং বিচক্ষণতা এবং ধীরতার অভাব ছিল আর কি। তিনি যুদ্ধক্ষেত্রে দ্রুত সঠিক সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থতা পরিচয় দিয়েছে। মানে যুদ্ধের সময় হঠাৎ করে তোমাকে যে তাৎক্ষণিক ইমিডিয়েট যে সিদ্ধান্তগুলো নিতে হবে সেরকম নিতে ব্যর্থ হয় আমাদের নবাব সাহেব, কারণ খুবই ছোট ছিল। ছোট থাকার পরও পাশের মানুষগুলোর কাছ থেকে তিনি এখানে সাহায্য পাওয়ার পরিবর্তে এখানে পেয়েছিল ষড়যন্ত্র। এটাও কি তার একটা গুরুত্বপূর্ণ আর কি কারণ যুদ্ধের আর কি, বা হেরে যাওয়ার কারণ আর কি, পতনের কারণ। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে সেনাপতি মির্জাপুরের ষড়যন্ত্রের কথা জানা সত্ত্বেও, আমি বলছি না এটা তিনি জেনেছিল। এখানে তিনি যে মানে মির্জাপুর যে ইংরেজদের সাথে বিভিন্ন গোপন বৈঠক করে বা তাদের সাথে ষড়যন্ত্র করে, এগুলো তিনি জানার পরেও তিনি বারবার তার উপর নির্ভর করে। এখানে যদি নবাব এরকম ধীর মনোবলের হতো তাহলে তার করা উচিত ছিল এখানে মির্জাপুরের মৃত্যুদণ্ড দিয়ে, যখন তিনি জেনেছিল যে নবাবের বিরুদ্ধে মির্জাপুর ষড়যন্ত্র করে, ওকে হচ্ছে মৃত্যুদণ্ড দিয়ে অন্য একজনকে সেনাপতি নিয়োগ করলেও এখানে কি অনেক ভালো হতো আর কি। ওর উপরে বিশ্বাস করছে বারংবার, এটাই হচ্ছে মূল কারণ আর কি নবাবের হেরে যাওয়ার আর কি। ইংরেজদের সম্পর্কে সতর্কতা, এই যে ফরাসি এবং ইংরেজদের ষড়যন্ত্র, এইসব বিষয়ে আলীবর্দী খানের উপদেশ সিরাজদৌল্লার কাছে গুরুত্ব পায়নি আর কি। ঠিক আছে, মানে সিরাজদৌল্লা যখন এখানে নবাবকে শাসন দিয়েছিল তখন তিনি বলছে যে ইংল্যান্ডরা ভালো না, ফরাসিরা অবশ্যই ষড়যন্ত্র করবে তোমার বিরুদ্ধে, কিন্তু এই কথাগুলো নবাব তখন পাত্তা দেয়নি আর কি। ঠিক আছে, বলছে আমি এগুলো ফেস করতে পারবো, কিন্তু আলটিমেটলি তাদের যে ষড়যন্ত্র বা এই বিষয়গুলো তিনি ফেস করতে পারেনি আর কি। এবং এই যে জগৎ শেঠ, রায়দুল্লাহ, অনন্য অভিজাত চক্রের বিশ্বাসঘাতকতা, এরা খুবই সম্পদশালী ছিল আর কি, বা টাকা পয়সাওয়ালা ছিল। এরাও কি করে এখানে এই নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যার ফলেই কি নবাবের পতন হয়। এবং আরো একটা পতনের কারণ লর্ড ক্লাইভ ছিল। লর্ড ক্লাইভ ইংল্যান্ডের যে সেনাপতি, মেইন সেনাপতি, ও ছিল দূরদর্শী, খুবই বুদ্ধিসম্পন্ন এবং সূক্ষ্ম এবং হচ্ছে কুটবুদ্ধি সম্পূর্ণ। কুটবুদ্ধি মানে খারাপ, বা এখানে হচ্ছে যে খারাপ বুদ্ধিগুলো একদম পটু ছিল। এ কারণে তার বিরুদ্ধে নবাব পেরে উঠে পারেন আর কি। নবাবের তো এরকম বুদ্ধি ছিল না সেই বিষয়গুলো। আচ্ছা, এটা হচ্ছে কারণ, সুন্দর করে বিষয়গুলো লিখে দেবে আর কি। এরপর হচ্ছে আমরা ফলাফল নিয়ে এটা পড়বো আর কি। দেখো, এই ফলে কি হয়েছিল, সিরাজদৌল্লার পরাজয় হয়েছিল, যুদ্ধ যেতে হেরে গিয়েছিল এবং মৃত্যু হয়েছিল, এবং বাংলায় মুঘল শাসনের অবসান ঘটায় আর কি। এবং ঔপনিবেশিক শাসনের পথ সুগম হয়। ঔপনিবেশিক শাসন কাদের, যারা এখানে ব্যবসা করতে এসে শাসন করে। এই যে ইংল্যান্ড তখন কি, তখন থেকে শাসন করে প্রায় 200 বছর এখানে বাংলায় শাসন করে, এরকম এরকম বিষয়গুলো আর কি। যুদ্ধের ফলে ইংরেজরা মির্জাপুরকে বাংলার সিংহাসনে বসায়। ওই যে মির্জাপুর কেন বিশ্বাসঘাতকতা করছে, সিংহাসনে বসার জন্য। সিংহাসনে বসালেও তিনি ছিল নামমাত্র নবাব, মানে তার কোনো ক্ষমতা ছিল না, সকল ক্ষমতার মালিক ছিল এই যে রবার্ট ক্লাইভের হাতে আর কি। এরপরে আস্তে আস্তে অনুশোচনা শুরু করে কে, এখানে মির্জাফর। মির্জাফর বলে আমি যে ক্ষমতার জন্য আমার দেশের সাথে বেইমানি করলাম, এখানে হচ্ছে আমার নবাবের সাথে বেইমানি করলাম, যদি আমি ক্ষমতা পেলাম আর কি, সেটা হচ্ছে শুধু নামমাত্র ক্ষমতা, আমি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা কোনো কাজ করতে পারি না। সকল ক্ষমতা কার, লর্ড ক্লাইভের কাছে আর কি। এই অনুশোচনাগুলো তিনি করেছিল আর কি। আচ্ছা, তারপর কি করছিল, যুদ্ধের ফলে, এটা তো বললাম আর কি। এই যে পলাশীর যুদ্ধে হচ্ছে কি, ইংরেজরা বাংলায় একচেটিয়ে ব্যবসা এবং বাণিজ্য অধিকার লাভ করে। যেহেতু তাদের মনের মতো শাসক বসিয়েছিল কাকে, মির্জাফরকে, তো তাদের ইচ্ছে মতো যেরকম খুশি সেরকম একচেটিয়ে ব্যবসা বাণিজ্য করে আর কি। এবং তখন কি ফরাসিরাও কি এদেশ থেকে বিদায় নিতে বাধ্য হয়, কারণ ইংল্যান্ড তখন নবাবকেই পরাজিত করছে, সেখানে ফরাসি আর কারা, তাদেরকেও এখানে পরাজিত করে বা এদেরকে হচ্ছে এই দেশ থেকে তাড়িয়ে দেয় আর কি। এই যুদ্ধের পর এখানে ইংরেজ শক্তির স্বার্থে, ঠিক আছে, এই দেশের অর্থসামাজিক এবং রাজনৈতিক পরিবর্তন হতে থাকে আর কি। ইংরেজদের স্বার্থে আর কি, ওদের যেরকম খুশি সেরকম এই দেশের অর্থসামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনগুলো ওরা করতে থাকে আর কি। এবং পলাশী যুদ্ধের এই যে সুদূর প্রসারী পরিণত ছিল
উপমহাদেশে কোম্পানি শাসন প্রতিষ্ঠা, যেহেতু কোম্পানি হিসেবে আসছিল কিন্তু শাসক হয়ে উঠছিল এরা আর কি। এবং এভাবেই এই যুদ্ধের ফলে বাংলা তথা ভারতবর্ষের স্বাধীনতা এখানে কি অস্তমিত হয় বা ডুবে যায়। বুঝতে পেরেছো? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। খুবই সুন্দর করে আমি তোমাদের বোঝানোর ট্রাই করছি। এখন তোমাদের আমি যে দলীয় কাজটা আছে সেই চিত্রটা কিভাবে আঁকতে হবে সেই বিষয়টা দেখিয়ে দেব। আর বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর কি। ঠিক আছে, আমি একটু তোমাদের একক কাজটা বা দলীয় কাজটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের দলীয় কাজ, যে পলাশীর প্রান্তরে নবাব এবং ইংরেজ সেনাবাহিনীর অবস্থান দেখাতে বলছে। এবার তোমরা রাখতে পারো। এখানে উত্তর এই যে ভাগীরথী নদী আর কি, এখানে হচ্ছে দক্ষিণ নিচে, এখানে হচ্ছে মীর মদন মানে যারা হচ্ছে পক্ষে ছিল এবং হচ্ছে মোহনলাল যুদ্ধে অংশগ্রহণ করে। অন্যদিকে হচ্ছে মীর জাফর নিষ্ক্রিয় থাকে, বিশ্বাসঘাতক অবস্থান আর কি, তিনি কিছুই করেন আর কি। এই যে নবাবের বাহিনী সিরাজদৌল্লা অনেক ছিল কিন্তু নবাবের বাহিনী আর কি। এখানে হচ্ছে এই যে আমবাগান আর কি, পলাশির আমবাগান। এবং ইংল্যান্ডের সৈন্য খুবই কম ছিল। এই কম সংখ্যক সৈন্য নিয়ে কি তারা হচ্ছে এদের সাথে যুদ্ধ করে বা নবাবের সাথে যুদ্ধ করে নবাবকে হারিয়ে দেয়। এর প্রধান কারণ হচ্ছে মীর জাফর, তিনি এখানে যুদ্ধে অসহযোগিতা করে প্রধান সেনাপতি হয়েও। এবং পরবর্তীতে এরা যখন রেস্ট করে বা বিশ্রাম করে তখন হচ্ছে এদেরকে ইঙ্গিত দেয়, এরা এদের উপরে আক্রমণ করে এবং হচ্ছে নবাবের সৈন্য মারা যায় এবং নবাব হচ্ছে যুদ্ধ হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছো। এটাই হচ্ছে তোমাদের এখানে একক দলীয় কাজটা আর কি। কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে জানাও, সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য। থ্যাংক ইউ অল।